বঙ্গবন্ধু মেডিকেলেও নকল N95 মাস্ক দেওয়ার অভিযোগ। আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় কর্তৃপক্ষ। উত্তরায় আরও 3 হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, অনিয়মের নানা তথ্য প্রমাণ, অপরাধ স্বীকার শাহাবুদ্দিন মেডিকেলের। স্বাস্থ্য খাতের দুরবস্থার কথা স্বীকার ডিজির, নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত, অবশেষে রিজেন্টের নথি জমা পড়ল দুদকে। শাহেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, রেহাই পায়নি কোনো পেশার মানুষ, পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করার পরামর্শ। রিমান্ড শেষে কারাগারে সাবরিনা, জিজ্ঞাসাবাদে জালিয়াত চক্রের ডজন খানেক নাম, পুলিশের নজরদারিতে শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র। করোনার ধাক্কা সামনে ঘুরে দাঁড়াচ্ছে পোশাক খাত, বাড়ছে ক্রয়াদেশ ও রপ্তানি। 27 জুলাইয়ের মধ্যে কর্মীদের বোনাস দেওয়ার প্রতিশ্রুতি মালিকদের। বৃষ্টির জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী, চোখে পড়েনি তৎপরতা, মধ্যাঞ্চলের বন্যায় আরও অবনতি, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে চিকিৎসকদের নকল N95 মাস্ক দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে করোনা সংক্রমণের আতঙ্কে এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নকল মাস্ক পরিবর্তন করে নতুন N95 মাস্ক দিলেও আবারও নকল মাস্ক দেয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা। এ বিষয়ে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বরং ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাসান পারভেজের প্রতিবেদন। নানা প্রতিকূলতা পেরিয়ে গত 4 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু করে করোনা সেন্টার। হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন ও বেতার ভবনে 370 শয্যার করোনা ইউনিটে চিকিৎসা সেবা দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জীবন বাজি রেখে স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নকল N95 মাস্ক দেওয়ার অভিযোগ উঠেছে। আমাদের মাস্ক দিয়েছে 17 তারিখে, 18 তারিখে দুপুরে আমরা বুঝতে পারছি যে আসলে মাস্কগুলো নকল। ডিরেক্টর স্যার ওই দিন দুপুরে আমার কাছে আসছিল, যখন ফোন দিই তখন আমার ওয়ার্ডে আসছে, তিনি ওয়ার্ডে সে মানে বলতেছিল যে মাস্ক চেঞ্জ করে দেবে, মানে তাকে সান্ত্বনা দিতে যতটুকু আসার জন্য সে আসছিল, এবং সে বলছে ব্যান্ডর এটা আসলে ভুল করছে। যে আমাদেরকে 5টা করে মাস্ক দেওয়া হয়েছিল, ওই মাস্কগুলোতে আপনার কালার, লিখা এবং বানান ভুল, এবং কয়েকটাতে একটা লট নাম্বার থাকে, দেখবেন আপনি ওই লট নাম্বারটাও নাই। বললে আমাদের মাস্ক নিয়ে আসতে পারতাম, কিন্তু বা কিনতে পারতাম কোনো ইয়ের থেকে, কিন্তু সেটা না করাতে এখন সবাই আর কি এই হোটেলে এসে বাধ্যতামূলক নকল মাস্কই ইভিনিং এ পড়ে গেছে। এটি আসল N95 মাস্কের ছবি, আর এটি করোনা সেন্টারে চিকিৎসকদের দেয়া নকল N95 মাস্ক। নকল N95 মাস্কে দেখা যায় আসল N95 মাস্কের সঙ্গে লোগোর মিল নেই, একই সঙ্গে সার্টেইন ও পার্টিকেলস বানান ভুল। এই নকল মাস্ক পরিবর্তন করে নতুন যে মাস্ক দেয়া হয়েছে তা নিম্নমানের বলেও অভিযোগ করছেন চিকিৎসকরা। এই মাস্ক ছিঁড়ে যায় এমন অভিযোগ চিকিৎসকদের। পরের দিন আমরা যখন আবার করলাম, মানে আমি রাত 10টায় যখন ডিনার করব, তখন আমরা ওই রিপ্লেস মাস্কগুলা নিয়ে রুমে আসলাম। আইসা দেখলাম একই অবস্থা, একই কোয়ালিটি। তো একটা জুম মিটিং ছিল রাত 10:30টার দিকে। তো ভিসি স্যার ওই প্রথম মাস্কটা খারাপ পড়ছে, এই জন্য উনি নানাবিধ কথাবার্তা বলছেন, যে সরি ফিল করার চেষ্টা করছেন, সরি ফিল করছেন। কালকেও করলাম ডিউটি, আজকেও করলাম। আজকে কি বার? সোমবার। 3 নম্বর ডিউটি কিন্তু করে আসলাম এই ধরনের মাস্ক দিয়ে। প্রথমটা যদি নকল ধরি, তাহলে আজকে পর্যন্ত নকল। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে 370 করোনা শয্যার জন্য 3 মাসের বাজেট ধরা হয়েছে প্রায় 30 কোটি টাকা, আর 6 মাসের জন্য প্রায় 80 কোটি টাকা। মাস্কের জন্য বাজেট রাখা হয়েছে প্রায় 1 কোটি টাকা। নকল N95 মাস্ক নিয়ে জানার জন্য 4 সদস্যের ক্রয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। আমাদের ডাইরেক্টর হসপিটাল ব্রিগেডিয়ার জুলফিকার আহমেদ আমার সাথে একটু আলাপ করেন, উনি এগুলো হ্যান্ডেল করতো, ওনার সাথে একটু কথা বললে আপনি জানতে পারবেন। এমনকি ক্রয় কমিটির সদস্য ও হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলেননি। ফোনে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে কেটে দেন। স্যারকে বললাম, স্যার বললো এই কথা। কি বলছেন? বললো যে এখন কোনো কথা বলতে পারবেন না স্যার। স্যার বললেন যে আজকে সময় দিতে পারবেন না স্যার।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেননি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আছি স্যার, আপনার সঙ্গে দেখা করতাম স্যার। না আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, মন্ত্রণালয়ের সাথে মিটিং এ আছি। নকল N95 মাস্ক চিকিৎসকদের সরবরাহের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নানা অনিয়মের অভিযোগে উত্তরায় আরও 3 হাসপাতালে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তর। 2 হাসপাতালে মোট 10 লাখ টাকা জরিমানা করেছে তারা। একটি হাসপাতালে কাউকে না পাওয়ায় জরিমানা করা যায়নি। রিশাদ হাসানের প্রতিবেদন। উত্তরার আল আশরাফ হাসপাতাল। বাইরের চমৎকার পরিবেশ দেখে বোঝার উপায় নেই হাসপাতালের ভেতরে কেমন কর্মযজ্ঞ চলছে। দীর্ঘদিন ধরে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা তো আছেই, সাথে কোনো কাগজপত্র ছাড়াই হাসপাতালটি চলছে 3 বছর ধরে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের আগেই পালিয়ে যায় হাসপাতালের কর্মকর্তারা। আমি এখানে আছি হলো 18 সাল থেকে। হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। না, মালিক দেখিনি। পাশের ফিনজিন হাসপাতালেও অভিযান চালায় দলটি। সেখানে ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশ আর ফার্মেসিতে অনুমোদনহীন খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে 5 লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতালের যে পরিবেশ এবং ল্যাবরেটরি পরিবেশ আর যে ওনাদের ফার্মাসি আছে, ফার্মাসিতে ওনারা লাইসেন্সের যে শর্ত আছে, শর্তগুলো ভঙ্গ করে নন ফার্মাসিউটিক্যাল আইটেমগুলো বিক্রি করতেছিল। দেখা যাচ্ছে অ্যারোসল বিক্রি করতেছেন, অ্যারোসল ছিল, তারপর জুস আইটেম ছিল। আচ্ছা, এইসব আইটেমগুলো বিক্রি করতে, আরও কিছু কেমিক্যাল আইটেম আছে যেটা আসলে ফার্মাসিতে বিক্রি করার অনুমোদন নাই। আর ওনাদের যে ফার্মাসিস্ট আছে, ফার্মাসিস্টের আসলে আমরা ওই রেজিস্ট্রেশনটা পাইনি। এই হাসপাতালের ফার্মাসিস্টেরও নেই কোনো বৈধ কাগজপত্র। এ বিষয়ে জানতে চাইলে পুরো ব্যাপারটাকে এড়িয়ে যান হাসপাতালের জিএম। হসপিটালের কাগজপত্র সবগুলো আমাদের ওকে আছে, আমাদের কাগজপত্র কোনো ত্রুটি নেই, আমাদের ডাক্তার সিস্টার সবগুলো আমাদের ওকে আছে। আমাদের যেটা স্যার বললো যে আমাদের ওইখানে কার্টন রাখা আর একটা সিট রাখা, এটা আমাদের অন্যায়। এই কারণে সিট রাখে, ওখানে কেন সিট রাখলো, ল্যাবরেটরিতে আর কার্টনগুলো আমরা সাজায় রাখলাম না কেন, এটা আমাদের অন্যায়। দিনের অপর এক অভিযানে উত্তরা লেক ভিউ হাসপাতালকেও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা করা হয় 5 লাখ টাকা। স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের প্রতি সুবিবেচনার আহ্বান জানিয়েছে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির অনিয়মের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। রোববার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানায়, করোনার সময় থেকে হাসপাতালটিতে 220 জন চিকিৎসা নিয়েছেন। এখানে কোনো অনিয়ম হয় নাই বলে আমি নিশ্চিত। এটা কেউ যদি ব্যক্তিগতভাবে করে থাকে সেটা আমাদের অনুমোদিত না, কারণ আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের যে ল্যাবরেটরি ইনচার্জ উনি ছিলেন, ওখানে ম্যাজিস্ট্রেট সহ র্যাব সবাই সেখানে দেখেছে, তারা সেখানে কোনো তাদের ডকুমেন্টে আমাদের ল্যাবের কোনো নাম্বার নাই। স্বাস্থ্য খাত নিয়ে চলমান নানা বিতর্কের মধ্যে অনিয়ম আর সংকটের কথা স্বীকার করলেন এই খাতে সরকারের 2 উচ্চ পর্যায়ের কর্মকর্তা। স্বাস্থ্য বিভাগের সচিব বললেন, অনিয়ম দূর করতে গঠন করা হবে টাস্ক ফোর্স। আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, দেশের স্বার্থেই দূর করতে হবে এ খাতের সংকট। সোমবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে এসব কথা বলেন এই 2 কর্মকর্তা। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে সচিবালয় থেকে সভাপতি হিসেবে যোগ দেন স্বাস্থ্য বিভাগের সচিব। সূচনা বক্তব্যে ভ্যাকসিন আবিষ্কারের পর তা দ্রুত সংগ্রহে সরকারের প্রচেষ্টার কথা জানান তিনি। উঠে আসে স্বাস্থ্য খাতের অনিয়ম আর সংকটের কথা। মেডিকেল হাসপাতালগুলো, ক্লিনিকগুলো, বেসরকারি, সরকারি সব জায়গাতেই অনেকটা অরাজক পরিস্থিতি বিরাজমান। একই সাথে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করতে চাই। আমাদের একটা কমিটি থাকবে, যে কমিটি কোনো জায়গাতে অনিয়ম, কোনো কিছু নিউজ হইলে আমরা এটা একটু তল্লাশি করে দেখব। কমিটির সদস্যদের আলোচনায় উঠে আসে এ খাতের নানা দুর্বলতার চিত্র। কথা বলেন নন কোভিড রোগীদের দুর্ভোগ নিয়েও। আমাদের নন কোভিড পেশেন্ট কিন্তু এখন কেয়ার দেওয়ার সময় আসছে। এই স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন লেভেল থেকে যা কথা বলা হয়,
মানুষ আসলে কেউ সেটা বিশ্বাস করে না। টেস্টের পরিমাণ বাড়ানোর কথা বলেন কারিগরি পরামর্শক কমিটির সভাপতি। টিএলএসের মাধ্যমে কমপ্লিমেন্টে যাতে আর কখনো সরকার বিদ্রোহ না করে। শুরুতে স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা নেই দাবি করলেও পরে নিজের সুর পাল্টান স্বাস্থ্য মহাপরিচালক। পরামর্শকদের আলোচনার প্রেক্ষিতে সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বাস্থ্য বিভাগের সচিব। আমাদের কিটের কোনো সংকট নেই, আমাদের কাছে 3 লক্ষ কিট আছে মজুদ। আরো আমরা আমদানির পাইপলাইনে আছে অনেকগুলো যে আমরা বিদেশ থেকে আমদানি করতে পারছি। কেন মানুষ হসপিটালের প্রতি বিরূপ হলো, কেন হসপিটালের ভীতি বা হসপিটালের প্রতি কনফিডেন্স হারালো, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন ভাবতে হবে এবং এটাকে রিভাইভ যদি না করতে পারি, রেস্টোর না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত অর্জন কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ভ্যাকসিন জোগাড়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্য মহাপরিচালককে নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। ভ্যাকসিনটা যাতে আমরা দ্রুততার সাথে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। যাতে বিলম্ব। রিজেন্ট হাসপাতালের কোভিড-19 কেলেঙ্কারির অনুসন্ধানে দুদকের চাহিদা মতো তথ্য সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি ও রিজেন্ট হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত কাগজপত্রের মূল কপি জমা দেন দুদকে। গেল 13 জুলাই রিজেন্ট হাসপাতালের নথি চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। রোববার আশ্বাস দেন সোমবারই সব নথি পৌঁছে দেওয়ার। এদিকে মাস্ক, পিপিই কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওষুধ প্রশাসনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের পরিচালক জয়নুল আবেদিন শিবদের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। কোনো অনিয়ম হয়েছিল কিনা সেটার তথ্য আমার কাছে জানতে চেয়েছে, আমি দুদকের কাছে লিখিত দিয়েছি। এটা তো আর আমি এর বেশি কিছু বলতে হবে, আপনাকে দুদকের কাছ থেকেই জেনে নিতে হবে। আমার নিজের অবস্থা, আমি এর সাথে কোনোভাবেই জড়িত না। কাগজপত্র ওনারা চেয়েছেন, আমরা জমা দিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি দাঁড়ালো 2668 জনে। 24 ঘন্টায় 13,362টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2928 জন। ফলে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট 2,07,453 জনের। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, নতুন 1914 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,13,556 জন। মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.91%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় করোনায় কিছুটা কমেছে সংক্রমণ ও মৃত্যু। একদিনে আক্রান্ত হয়েছে 2,20,000-এর বেশি মানুষ। মৃত্যু হয়েছে 4,316 জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা 6,09,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,46,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছে 65,000-এর বেশি। গেল একদিনে 412 জনের মৃত্যুর ঘটনায় দেশটির মোট প্রাণহানি 1,43,000 ছাড়িয়েছে। বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে 716 জনের। 24 ঘন্টায় ভারতে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 6 শতাধিক মানুষ। আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 40,000-এর বেশি মানুষ। ভয়াবহভাবে সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে হংকংয়ে। এদিকে অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে সোমবার। আর এখন পর্যন্ত করোনা জয় করেছেন বিশ্বের 87 লাখের বেশি মানুষ। মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ডাক্তার, সরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় সব শ্রেণী পেশার মানুষের সাথেই প্রতারণা করেছেন এই শাহেদ। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, রিমান্ডে তার পৃষ্ঠপোষক হিসেবে হেভিওয়েট ব্যক্তিদের নাম বলেছেন শাহেদ। বিশ্লেষকরা বলছেন, পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করতে হবে, না হলে জন্ম নেবে নতুন নতুন শাহেদ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণীর প্রতিবেদনে। করোনাকাল শাহেদ এবং রিজেন্ট হাসপাতালের জন্য যেন সৌভাগ্য বয়ে আনে। কোনো মতে রিজেন্টে রোগীদের নিতে পারলেই মোটা অঙ্কের বিল নিয়েই ছাড়ত তারা। মাত্র 7 দিনে প্রায় 2.5 লাখ টাকা দিতে হয়েছিল এই রোগীর স্বজনদের।
1,91,000 আর হচ্ছে 49, এই মোটামুটি 2,30,40,000 টাকার মতো চলে আসছিল। বলছে এটা তো এখন কোভিড এর জন্য এটা আপনার হয়েছে, এটা দিতে হবে। শাহেদের প্রতারণার তথ্য জানতে খোলা হটলাইন নাম্বারে এরই মধ্যে অভিযোগের পাহাড়। প্রথম 1 মাস যখন করে বাসায় যাই ওই সময় 30 দিয়ে দেয়, তারপর বাসা থেকে 10 দিন পরে আসার পরে ফোর্স করতে করতে বাকি 20 দেয়, কিন্তু বাকি 2 লাখের উপরে যে ওইটা আর আমি পাইনি। এইভাবে যদি আমি হিসেব করতে যাই আমার 2,06,000 টাকা ওদের কাছে এখনো পাওনা আছে। মানে মিথ্যা ব্যক্তি এবং ছলনা ব্যক্তি, এরকম ছলনা এরকম মিথ্যা আমি কখনো দেখিনি। আমার অবস্থা খুব খারাপ, খুব করুণ, মানে এরা আমার একবার সর্বশান্ত করে দিতে, বুঝছেন, এবং আমি রাস্তায় নামাই দিতে এমন অবস্থা। নানা নাটকীয়তায় ধরা পড়া শাহেদ এখন রিমান্ডে। ডিবির কর্মকর্তা বলছেন সেখানেও তিনি করোনা আক্রান্তের নাটক করছেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন হাসপাতালে মাস্ক, পিপিই ও লাশ সংরক্ষণের ব্যাগ সরবরাহ করে ভয়ঙ্কর প্রতারক শাহেদ করিম। গোয়েন্দা সূত্র বলছে আশ্রয়দাতাদের অনেকের নামই বলেছে শাহেদ। সেই সূত্র ধরে অনুসন্ধানও চলছে। শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। বিশ্লেষকরা বলছেন শাহেদদের তৈরির গডফাদারদেরও বিচারের মুখোমুখি করতে হবে। আমি মনে করি যে প্রত্যেককে দ্রুততার সাথে বিচারের আওতায় আনা উচিত। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড আমরা জানি, এবং সাধারণ মানুষের যে অধিকার তার সেটা যদি ফিরে দিতে চাই তাহলে পরে অবশ্যই আমি মনে করি এর পেছনে যে বৃহৎ শক্তি আছে তাদেরকেও ধরতে হবে। 2010 সাল থেকে প্রতারণা আর অনিয়মে অপ্রতিরোধ হয়ে উঠতে থাকেন শাহেদ। প্রতারণার হাতিয়ার হিসেবে টিভি, টক শো আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার করেন শাহেদ। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরীর জামিন আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 2 দফা রিমান্ডে সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জালিয়াত চক্রের অন্তত ডজন খানেক ব্যক্তির নাম। তাদেরকেও নজরদারিতে রেখেছে পুলিশ। ডিবি জানিয়েছে শিগগিরই এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। আরো জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। টানা 5 দিনের রিমান্ড শেষে সোমবার ডাক্তার সাবরিনাকে আদালতে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তবে তদন্ত কর্মকর্তা তাকে জেল হাজতে পাঠানোর আবেদন করায় তাকে আদালতে ওঠানো হয়নি। বেলা 1টার কিছুক্ষণ পর আদালতে ডাক্তার সাবরিনার জামিন আবেদন করেন তার আইনজীবী। এ সময় উভয় পক্ষের শুনানি নিয়ে আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম। এর আগে জেকেজির জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামিকে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ বিষয়ে শুনানি নিয়ে তাকে 3 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। সাবরিনার পক্ষে আজকে আসামি পক্ষ থেকে জামিনের প্রার্থনা করা ছিল। সেখানে আমরা যুক্তি উপস্থাপন করে বলেছি এই সাবরিনা একজন সরকারি কর্মকর্তা হয়েও আইন কানুনের তোয়াক্কা না করে অন্যায় এবং অবৈধ উপায়ে তিনি একটি জেকেজি নামক প্রতিষ্ঠান চালু করেছেন। সেখানে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে ডাক্তার সাবরিনাকে জামিন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তার আইনজীবী। পরবর্তী আমরা বিবেচনা করব, আমরা সবকিছু আরো একটু চিন্তা ভাবনা করে আমরা ডিসিশন নেব যে আমরা এটার এগেইনস্টে কোথায় যাব। ডিবি পুলিশ জানিয়েছে সাবরিনা ও আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জালিয়াত চক্রের অন্তত ডজন খানেক ব্যক্তির নাম। তাদেরকেও নজরদারিতে রেখেছে পুলিশ। আমরা উভয়েরই যথেষ্ট পর্যাপ্ত সংশ্লিষ্টতা পেয়েছি এবং একটা সম্পূর্ণ চার্জশিট আমরা দিতে সক্ষম হব। এর আগে গত 17 জুলাই তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে 12 জুলাই দুপুরে সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। চীনা করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়। প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের 60টি হাসপাতালের মোট 2100 জন স্বাস্থ্যকর্মীর উপর এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে। এই ভ্যাকসিনের বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি। এ বিষয়ে জানতে চাইলে আইসিডিডিআরবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদনের প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা ট্রায়ালের কাজ শুরু করবে না।
19 জুলাই চীনাই ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। করোনার ধাক্কা সামলে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের তৈরি পোশাক খাত। আশাবাদী হয়ে উঠছেন উদ্যোক্তারাও। বাড়ছে ক্রয়াদেশ ও পোশাক রপ্তানির পরিমাণও, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় কারখানা ভেদে তা এখনও 30 থেকে 40% কম। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে টিকে থাকার জন্য স্বল্প মেয়াদে স্বস্তি যোগালেও দীর্ঘমেয়াদে বাড়তি চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আমাদের গত 2 মাস একটা ভালো এক্সপোর্ট হয়েছে, যেটি আশাব্যঞ্জক। ভবিষ্যতে ক্রয়াদেশের ক্ষেত্রে আমরা ক্রেতাদের কাছে একটি পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি। 60 থেকে 70% ভিতরে হবে, যেটা সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় যথেষ্ট আশাব্যঞ্জক এবং যথেষ্ট ইতিবাচক বলে আমি অন্তত মনে করছি। পোশাক মালিকদের কণ্ঠে এমন আশাবাদের কথাই বলে দেয় চড়াই উতরাই পেরিয়ে একটু একটু করে সুসময়ের দিকে হাঁটছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। অর্ডার মিলছে ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছেও। এ তো গেল বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানের বক্তব্য। রাজধানীর দক্ষিণখানে মাঝারি মানের 2টি কারখানা চালাতেন মোহাম্মদ রফিকুল হক। 2000-এরও বেশি শ্রমিক কর্মচারী থাকলেও করোনার ধাক্কায় এখন কাজ করছে 1200 লোক। সাময়িক বন্ধ রয়েছে একটি কারখানা। তবে গেল মার্চ থেকে যে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল, সে ধাক্কা কাটিয়ে এখন আশাবাদের কথা শোনালেন এই উদ্যোক্তাও। ইনিশিয়ালিতে সব অর্ডারই বাতিল হয়ে গেছিল, সেই অর্ডারগুলো আমাদের ফেরত আসতেছে, বায়াররা এখনও মালগুলো নিতেছে। আমরা সেই জন্য এখন অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। করোনাকালে শ্রমঘন এই শিল্প খাতে চাকরি হারিয়েছেন অনেক পোশাক কর্মী। তাই কাজে নিযুক্ত শ্রমিকরাও এখন আশাবাদী হয়ে উঠছেন অনেকটাই। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কিন্তু আমাদের এখন তো হয়নি। আমাদের তো চাকরি আসছে, আমরা করতেছি। করোনার সময় আমরা আতঙ্ক ছিলাম যে চাকরি থাকে না থাকে, ঠিক আছে, এখন চাকরি আছে ইনশাল্লাহ, আমরাও কাজ পাচ্ছি। বিজিএমইএর হিসাবে করোনাকালে পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়েছে $318 কোটি। ফলে মার্চের পর রপ্তানিতে ব্যাপক ধস নামে। এপ্রিল মাসে রপ্তানি নেমে আসে মাত্র $37 কোটি, যা গেল 2 দশকের মধ্যে সর্বনিম্ন। তবে তা বাড়তে শুরু করেছে জুন ও জুলাইয়ে। যদিও দীর্ঘমেয়াদে আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা বলছেন এই গবেষক। এখনো পূর্ণভাবে খুলে ব্যবসার যে পরিবেশ, সেটি তৈরি হয়নি। সব বিচার করে এক্ষুনি যে একটা স্বস্তিদায়ক সময়, সেটি বলা যাচ্ছে না। তবে যে অর্ডারগুলো আসছে যতটুকুই, সেটিও আমরা ইতিবাচকভাবে দেখি। সদ্যবিদায়ী অর্থ বছরে পোশাক রপ্তানি হয়েছে $2,795 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে $618 কোটি কম। তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ ও আমেরিকার বাজার খুলে দেওয়ায় ধীরে হলেও এ খাতে রপ্তানি আদেশ বাড়ছে। বিজিএমইএ বলছে এ খাতে 80% পর্যন্ত রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। যদিও অর্থ পরিশোধের ক্ষেত্রে সময় নিচ্ছেন ক্রেতারা, তবু একের পর এক অর্ডার বাতিলের পর এই যে ক্রয়াদেশ আসছে, তাতেই স্বস্তি হচ্ছেন উদ্যোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 27 জুলাইয়ের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হবে বলে শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটিকে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এছাড়া জুলাই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে 30 তারিখের মধ্যে। বিজিএমইএর এসব সিদ্ধান্ত মেনে নিয়েছে ত্রিপক্ষীয় কমিটি। সোমবার দুপুরে রাজধানীর শ্রম ভবনে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বৈঠকে জানানো হয়, মজুরি বোর্ডের আওতায় থাকা অন্য খাতগুলোর বেতন বোনাস হবে 25 জুলাইয়ের মধ্যে। শ্রম প্রতিমন্ত্রী জানান, জুলাই মাসের বাকি অর্ধেক বেতন দেওয়া হবে অগাস্টের 7 তারিখের মধ্যে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এখন জলাবদ্ধতা। সড়ক পাড়ির নিচে তলিয়ে যাওয়া এবং অনেক বাসা বাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরবাসীর অভিযোগ, বিকেল পর্যন্ত অনেক এলাকায় সিটি কর্পোরেশনের কাউকেই দেখা যায়নি। বরাবরের মতোই জলাবদ্ধতা নিরসনে একই আশ্বাস দিলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। এ চিত্র ঢাকা শহরের প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত পানি। রাজধানী ঢাকার বুকে এই এলাকার নাম মালিবাগের ডাক্তার গলি। শুধু এখানে শেষ নয়, পুরান ঢাকার কোট এলাকার অবস্থা আরো ভয়াবহ। সেখানেও পুরো রাস্তায় শুধু পানি আর পানি, শেষ নেই ভোগান্তির।
রোডের মধ্যে পানি জমা হয়ে রয়েছে। ওই সিটি কর্পোরেশনের লোকেরা তো এটা পানি নিষ্কাশন করতেছে না কিছু। নামাজ পড়বো এটাও তো মনে করেন না, আপনার শরীর এখন নাপাক হয়ে গেছে পানি দিয়ে পারে। পানি অনেক বেশি ময়লা পানি, আরো এক সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। অবশ্যই কষ্ট হবে না কেন? ঢাকা উত্তর সিটি এলাকাও বাদ যায়নি জলাবদ্ধতা থেকে। পানির মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছেন নগরবাসী। কণ্ঠে তাদের ক্ষোভ, কারণ দেখা মেলেনি সিটি কর্পোরেশনের কারোরই। মোটর আছে, আরো কারেন্টের লাইনের শর্ট সার্কিট হইতে পারে, আরো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দোকান খুলবো, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই পানি 8টা থেকে এই পর্যন্ত 12টা বাজে গেছে, এখন পানি কেউ আসে না কেন? না কেউ আসে না। জলাবদ্ধতা বিষয়ে নির্বাচনী স্থিরের কথা উল্লেখ করে নিরসনের সাফাই গাইলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমাদের এখন কতগুলো জায়গায় জলাবদ্ধতা আছে। একটি আছে মধুবাগে, একটি মধুবাগে জলাবদ্ধতা আছে, আমরা জানি ওখানে। একটি গ্রিন রোডে আছে, মণিপুরি পাড়ায় আছে। আমরা বিভিন্ন জলাবদ্ধতা নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন যে আগে নেভাল অফিসের সামনে কিন্তু পানি জমতো, ওটাকেও কিন্তু কাজ অলরেডি আমরা আর্মির সাথে কাজ করছি। বিভিন্ন খালগুলো চিহ্নিত করে সেগুলো উদ্ধারে জোরদের কথা বললেন তিনি। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় ঢাকার এই 2 সিটি কর্পোরেশনে। এর আগে জলাবদ্ধতা নিরসন নিয়ে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হলেও দেখা মেলেনি তার বাস্তবায়ন। নগরবাসীরা বলছেন আর কোনো দুর্ভোগ নাই, তারা চান জলাবদ্ধতা নিরসনে স্থায়ী বাস্তবায়ন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। উত্তরে কিছু স্থানে বন্যার পানি নেমেছে, তবে রয়ে গেছে অনেক জায়গায় পানিতে নিমজ্জিত দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাও। এর মাঝেই আবার তৃতীয় দফা বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যে ভারতে অতিবৃষ্টির ফলে আগামী কয়েকদিনের মধ্যে নদ নদীগুলোর পানি বেড়ে যাবে। এখন 18টি জেলা বন্যা কবলিত হলেও তৃতীয় দফায় এই সংখ্যা বাড়বে বলছে পূর্বাভাস কেন্দ্র। উন্নয়ন সংস্থাগুলোর একটি যৌথ জরিপ বলছে এবার 38 লাখ নারী সহ সারা দেশে 75 লাখ মানুষ বন্যায় ক্ষতির শিকার হবেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লৌহজং, শ্রীনগর ও টঙ্গীবাড়ির 45টি গ্রামের প্রায় 30,000 মানুষ পানিবন্দী। গেল কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর গলান্দ উপজেলার দেবগ্রাম ও দৌলদিয়া ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আমরা রাস্তায় বসে রয়েছি। জামালপুরে ধীর গতিতে যমুনার পানি কমলেও স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্রের পানি। বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট দেখা দেয় সীমাহীন দুর্ভোগে প্রায় 10 লাখ মানুষ। পানি, গরমে পানি, শহীদ পানি, খাওয়ার উপায় কিছু নেই। গাইবান্ধায় 165 চরাঞ্চল সহ 30টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এই জেলার 3086 হেক্টর জমির পাট, আমন, বীজতলা, আউশ ধান ও শাকসবজি সহ অন্যান্য ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে ভারী বর্ষণে ধরলা নদীর পানি বৃদ্ধি পেলেও ব্রহ্মপুত্রের পানি অপরিবর্তিত রয়েছে। নতুন করে আরো 50টি গ্রাম প্লাবিত হয়েছে। নদী আমার ভাঙছে, বাড়ির পানি, হাঁটু পানি। মেঘালয়ের চেরাপুঞ্জির ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে লালমনিরহাট ও রংপুরে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বন্যায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া এবং জানমালের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেদিকেও নজর রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার গণভবন থেকে অনলাইনে মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন। বৈঠকে 4 জুনকে চা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইন ও কোম্পানি আইন 2020-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদে আবারও বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ারদের দেয়া বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে সেনা সদর। আইএসপিআর এর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় 2019 সালের 10 এপ্রিল
তাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনানিবাসে প্রবেশ এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যাচার করেন, যা কর্তৃপক্ষের নজরে আসে। সেনানিবাস ও সেনানিবাসের আওতাভুক্ত সব স্থাপনা এবং সেনানিবাসের বিভিন্ন সুযোগ সুবিধা যেমন সিএমএইচের চিকিৎসা সেবা, অফিসার্স ক্লাব, সিএসডি শপ ইত্যাদিতে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আওতাধীন মিলের কাছে বকেয়া টাকা পাওয়ার দাবিতে অনশন করছেন পাট ব্যবসায়ীরা। সোমবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পাট ব্যবসায়ী সমিতির ব্যানারে তারা অনুসরণ করেন। এতে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও অংশ নেন। 1200 পাট ব্যবসায়ীর প্রায় 300 কোটি টাকা ফেরত না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলে জানান আন্দোলনে অংশ নেওয়া ব্যবসায়ীরা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যা সংবাদ। জানাবো খেলার খবর। ফুটবল। করোনা ভাইরাসের কারণে চলতি বছর দেয়া হচ্ছে না ফুটবলের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি'র। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে অ্যাওয়ার্ড প্রদানকারী ফুটবল বিষয়ক ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। ফলে 1956 সালে ব্যালন ডি'র দেয়া শুরু হবার পর এই প্রথমবারের মতো তাতে ছেদ পড়ল। বিশ্বজুড়ে কোভিড-19 মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বের জনপ্রিয় লিগগুলো বন্ধ ছিল প্রায় 3 মাসের উপর। এমনকি স্থগিত হয়েছে ফুটবলের অনেক আঞ্চলিক টুর্নামেন্টও। এ ছিল সন্ধ্যা সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।